আচ্ছা, রাতের আকাশের দিকে তাকালে আমরা কি দেখি? তারা, গ্রহ, বিশাল বিশাল গ্যালাক্সি, তাই না? কিন্তু যদি বলি এই সবকিছু মিলিয়ে মহাবিশ্বের মাত্র ছোট্ট একটা অংশ, আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই, মহাবিশ্বের সেই বিশাল অদৃশ্য জগৎটা নিয়ে। তো প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? মহাবিশ্বের বাকি ৯৫% জিনিস গেলটা কোথায়? এটাই কিন্তু আজকের সবচেয়ে বড় মহাজাগতিক রহস্য। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, ৯৫%। ভাবা যায়, মানে আমাদের এই বিশাল মহাবিশ্বের প্রায় সবটুকুই এমন কিছু দিয়ে তৈরি যা আমরা দেখতে তো পারিই না, ছুঁতেও পারি না। ব্যাপারটা একবার ভাবুন তো, মহাবিশ্বের প্রায় সব কিছুই আসলে আমাদের কাছে একটা বিরাট রহস্য। আচ্ছা, তাহলে এই ৯৫%র ভেতরে আছেটা কি? চলুন একটু ভেঙে দেখি। এর মধ্যে প্রায় ৬৮% হচ্ছে ডার্ক এনার্জি, আর বাকি ২৭% হল ডার্ক ম্যাটার। আর আমরা আমাদের চেনা জানা গ্রহ, তারা যা কিছু দেখি সব মিলিয়ে মাত্র ৫%। আজ আমরা এই দুটো রহস্যময় জিনিস নিয়ে কথা বলবো। তো চলুন আমাদের এই কসমিক মিস্ট্রির প্রথম সন্দেহভাজনের সাথে পরিচয় করা যাক। এর নাম ডার্ক ম্যাটার, মহাবিশ্বের অদৃশ্য এক আঠা। সহজ করে বললে ডার্ক ম্যাটার হলো এমন এক অজীব জিনিস যা থেকে কোনো আলো বেরোয় না বা এটা কোনো আলো শুষেও নেয় না। এক কথায় পুরোপুরি অদৃশ্য, কিন্তু এর একটা অনেক মহাকর্ষীয় টান আছে। ব্যাপারটা অনেকটা মহাজাগতিক সিমেন্টের মতো, যা গ্যালাক্সি আর গ্যালাক্সি ক্লাস্টারগুলোকে শক্ত করে ধরে রেখেছে। একবার ভাবুন তো, এই অদৃশ্য আঠাটা না থাকলে কি হতো? হয়তো আমাদের চেনা গ্যালাক্সিগুলো কবেই টুকরো টুকরো হয়ে যেত। এখন কথা হলো, এই হারিয়ে যাওয়া ভরের ধারণাটা কিন্তু হুট করে আসেনি। এর পেছনে দশকের পর দশক ধরে প্রমাণ জমেছে। ধরুন, সেই ১৯৩০-এর দশকে ফ্রেড জুইকি নামের একজন অ্যাস্ট্রোনমার ক্লাস্টারের গ্যালাক্সিগুলো দেখতে গিয়ে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ওগুলো এত দ্রুত ঘুরছে যে মহাকর্ষের টানে এদের তো একসাথে থাকার কথাই না। এরপর আরও পরে ১৯৭০-এর দশকে ভেরা রুবিন আর কেন্ট ফোর্ড অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণন নিয়ে গবেষণা করতে গিয়ে আরও পাকা প্রমাণ খুঁজে পেলেন। তো আসল সমস্যাটা ছিল গ্যালাক্সির ঘোরার ধরনে। ভেরা রুবিন যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। গ্যালাক্সির একদম বাইরের দিকে তারাগুলো কেন্দ্রের কাছের তারাগুলোর মতোই সমান স্পিডে ঘুরছে। এটা তো পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে চুরমার করে দিল। কারণটা কি? কারণ আমাদের সৌরজগতে যেমন সূর্য থেকে দূরের গ্রহগুলো আসতে ঘরে, গ্যালাক্সিতেও তো তাই হওয়ার কথা, তাই না? কিন্তু হচ্ছে ঠিক তার উল্টো। এই অদ্ভুত পর্যবেক্ষণ থেকেই ভেরা রুবিনস একটা যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছালেন। তার নিজের কথাতেই যদি বলি, তিনি বলেছিলেন তারাগুলো যে এত দ্রুত ঘুরছে, এর মানে হলো সেখানে নিশ্চয়ই আরও অনেক বেশি ভর আছে যা এদের ধরে রেখেছে। কিন্তু সেই ভর আমরা দেখতে পাচ্ছি না। এই অদৃশ্য ভরকেই আমরা ডার্ক ম্যাটার বলছি। ব্যাস, এভাবেই কিন্তু ডার্ক ম্যাটারের ধারণাটা বিজ্ঞানের জগতে পাকাপাকিভাবে জায়গা করে নিল। ডার্ক ম্যাটারের গল্প তো শুনলাম, কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। চলুন এবার গল্পের আরও আজীব, আরও রহস্যময় একটা পার্টে যাই। এমন এক শক্তির কথা বলবো যা কিনা খোদ মহাকর্ষের বিরুদ্ধেই কাজ করে। দেখুন, ১৯৯০-এর দশকের শেষ পর্যন্ত সব বিজ্ঞানীর ধারণা ছিল কি, যে মহাকর্ষের টানে মহাবিশ্বের যে প্রসারণ বা এক্সপ্যানশন, সেটার গতি ধীরে ধীরে কমে আসছে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ১৯৯৮ সালে একটা বিশাল পট পরিবর্তন হল। বিজ্ঞানীরা অনেক দূরের সুপারনোভা, মানে বিস্ফোরিত তারা, দেখতে গিয়ে এমন কিছু আবিষ্কার করলেন যা সব হিসেব পাল্টে দিল। তারা দেখলেন মহাবিশ্বের প্রসারণের গতি কমা তো দূরের কথা, উল্টো সময়ের সাথে সাথে আরও বাড়ছে। এই যে মহাবিশ্বের প্রসারণের গতি বেড়ে যাচ্ছে, এর পেছনের কারণ হিসেবেই বিজ্ঞানীরা নিয়ে এলেন ডার্ক এনার্জির ধারণা। এটা এক অদ্ভুত বিকর্ষণ শক্তি, বলতে পারেন এক ধরনের অ্যান্টি-গ্র্যাভিটি, যা সবকিছুকে একে অপরের থেকে দূরে ঠেলে দিচ্ছে। আর ডার্ক ম্যাটারের সাথে এর একটা বড় পার্থক্য আছে। ডার্ক ম্যাটার যেমন জায়গায় জায়গায় জমাট বাঁধে, ডার্ক এনার্জি কিন্তু তা নয়। এটা পুরো মহাবিশ্ব জুড়ে সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মহাবিশ্বে আসলে একটা বিশাল দড়ি টানাটানির খেলা চলছে। একদিকে আছে ডার্ক ম্যাটার, যার পরিমাণ ২৭%। সে তার মহাকর্ষের শক্তি দিয়ে সবকিছুকে একসাথে টেনে ধরে রাখতে চাইছে। আর অন্যদিকে আছে ৬৮% ডার্ক এনার্জি, যে সবকিছুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে।
আর সংখ্যা দেখেই তো বোঝা যাচ্ছে এই খেলায় কে জিতছে। হ্যাঁ, ডার্ক এনার্জি কিন্তু এগিয়ে আছে। কিন্তু বিজ্ঞান তো আর একটা তত্ত্বে বসে থাকে না, তাই না? এই রহস্যের সমাধান যেহেতু এখনও মেলেনি, বিজ্ঞানীরা কিন্তু ডার্ক ম্যাটারের বিকল্প কিছু থিওরি নিয়েও কাজ করছেন। এই বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত থিওরিটার নাম হল মন্ড, মানে মডিফাইড নিউটনিয়ান ডাইনামিক্স। এই তত্ত্বের কথাটা কিন্তু বেশ প্রতিক্রিয়াকর। মন্ড বলছে কোনো ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থের অস্তিত্বই নেই, বরং সমস্যাটা আমাদের মহাকর্ষের সূত্রে। হতে পারে খুব কম ত্বরণের ক্ষেত্রে নিউটনের মহাকর্ষের সূত্রটা একটু অন্যভাবে কাজ করে, যা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি। মন্ড থিওরির সবচেয়ে বড় সাফল্য হলো এটা। এই গ্রাফটা যা দেখাচ্ছে তা হলো মহাকর্ষের নিয়মে যদি সামান্য একটু পরিবর্তন আনা যায়, তাহলেই কিন্তু গ্যালাক্সির তারাগুলোর ওই অদ্ভুত গতির একদম নিখুঁত ব্যাখ্যা দেওয়া সম্ভব। আর এর জন্য কোনো বাড়তি অদৃশ্য ডার্ক ম্যাটারের দরকারই পড়ছে না। কিন্তু মন্ড কিন্তু সব সমস্যার সমাধান নয়। এরও কিছু বড় চ্যালেঞ্জ আছে, যেমন এটা গ্যালাক্সি ক্লাস্টারের মতো বিশাল কাঠামোগুলোর আচরণ ঠিকঠাক ব্যাখ্যা করতে পারে না। আমাদের নিজেদের সৌরজগতের কিছু পর্যবেক্ষণের সাথেও এর মিল পাওয়া যায় না। এমনকি ওয়াইড বাইনারি টেস্ট নামে একটা পরীক্ষাতেও মন্ড বেশ বিভ্রান্তিকর ফলাফল দিয়েছে। সোজা কথায়, রহস্যটা এখনও সমাধান হয়নি। তবে বিজ্ঞানীরা কিন্তু হাল ছাড়েননি। এই রহস্যের কিনারা করতে পুরো দমে কাজ চলছে। ডার্ক এনার্জি সার্ভে কিংবা খুব তাড়াতাড়ি চালু হতে যাওয়া ভেরা সি রুবিন অবজারভেটরির মতো বিশাল সব প্রজেক্ট এখন মহাবিশ্বের সবচেয়ে ডিটেইলড ম্যাপ তৈরি করছে। লক্ষ্য একটাই, এই রহস্যের চূড়ান্ত সমাধান খুঁজে বের করা। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা অসম্ভব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে অদৃশ্য শক্তিগুলো, এই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি, এরাই কি আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ, মানে এর চূড়ান্ত পরিণতি কি হবে তা ঠিক করে দেবে? হতে পারে এই একটা প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের নিজেদের অস্তিত্বের সবচেয়ে গভীর কোনো সত্য।